Road.com, where with Mahfuz comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি, সেই এই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আমি জানি যে আপনি ভালো বলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি জনাত নাজ মিখেলা খিলগাঁও থেকে বলছি। ঘটনাটি কিছুদিন আগের। আমি একটি দাওয়াত পাই একটি কমিউনিটি সেন্টার থেকে। কমিউনিটি সেন্টারটি আমাদের বাসা থেকে অনেক দূরে, বাসের পর। আপনি জানেন যে এই বছর সারাদিন গরম আর সন্ধ্যা না হতেই বৃষ্টি। ঘটনাটি তখনকার, যেদিন আমার দাওয়াত ছিল। বলে রাখি, আমি একটু স্বাধীন চেতা, তাই সেখানে কেউ না গেলেও আমি একাই সেখানে অ্যাটেন্ড করি। বৃষ্টির দিন ছিল, সেদিনও এমন করেই বৃষ্টি হচ্ছিল। আমার দাওয়াতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কিন্তু এই জায়গাটি ঢাকাতেই। তুমুল বৃষ্টি শুরু হলো। আমি গাড়ি থেকে নামতেই আমি ভীষণ সমস্যায় পড়ে যাই। না বাসায় যেতে পারছি, না যেতে পারছি দাওয়াতে। তখন ভীষণ অস্থির হয়ে উঠেছিলাম। এমনভাবে বৃষ্টি শুরু হয়েছিল যে কোথাও না দাঁড়ালে ভিজে যাবো একদম। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে একটা চার্চ ছিল। তারপর আমি চার্চের গেটে যেয়ে আশ্রয় নিই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমল না, বরঞ্চ আরও বেড়েই চলল। হঠাৎ চার্চের ভেতর থেকে একটা কুচকুচে কালো লোক বের হয়ে আসলো। সে ভীষণ কর্কশ গম্ভীর গলায় বলে উঠল, আপনি ভেতরে আসুন। বৃষ্টির আঁচগুলো মারাত্মকভাবে আমার গায়ে এসে লাগছিল। তবুও একা দাঁড়িয়ে থাকাতে আমার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। উনি আবারও আমাকে অনুরোধ করলেন যেন আমি ভিজে না যাই। তাই আর কিছু না ভেবে আমি ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখলাম একটি কক্ষ, আকারে খুব ছোট এবং কয়টি বসবার মতো চেয়ার। এরপর আমি সেখানে বসলাম আর বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। লোকটি আমাকে সেখানে রেখেই চলে গেল। আমি সেখানে বসে আছি তো বসেই আছি, বৃষ্টি কমার কোনো সম্ভাবনাই দেখছিলাম না। রুমটি কেমন একটু গুমট ধরনের, অদ্ভুত গন্ধ আর সাথে একটি কফিন। একটু ভয় করছিল যেহেতু রুমে কোনো লোক ছিল। এরপর আমি কফিনটা আস্তে করে খুললাম। কেউ নেই সেখানে, মনে একটু স্বস্তি পেলাম। হঠাৎ দেখলাম জানালার বাইরে বিজলির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি অবয়ব সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। আমি বিষয়টা দেখে চমকে উঠেছিলাম, কিন্তু বিষয়টিকে অতটা পাত্তা দিইনি। যদিও বিষয়টিকে মেনে নেওয়া সম্ভব না যে এভাবে বৃষ্টির মধ্যে অন্ধকারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। যাই হোক, আমি মোবাইলের দিকে তাকিয়ে নেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন দরজা এসে কড়া নাড়লো। আমি সাথে সাথে কি জানালার দিকে তাকাই, কেউ নেই সেখানে। তাহলে যে দাঁড়িয়ে ছিল সেই কি আসলো? দরজা খুলেই দেখি সেই কুচকুচে লোকটি আমাকে বললেন, আপনার কোনো ভয় নেই, যতক্ষণ না বৃষ্টি কমে আপনি এখানে থাকতে পারেন। এটা বলেই লোকটি চলে গেল। তারপর আমার ঘুম ঘুম পাচ্ছিল। এত ঘুম আমার কোনোদিনও আসেনি। বিষয়টা বুঝতে পারছিলাম না। ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বের করে একটু পানি দিলাম চোখে মুখে। হঠাৎ দেখি যে কফিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম। তারপর দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা দিলাম। কেউ সাড়া দিল না। হয়তো কেউ বৃষ্টির কারণে শুনতে পাচ্ছে না, কিন্তু আমার তো এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কেউ আছেন বললাম আমি। তারপর কফিনটা খুলে গেল। ভেতর থেকে একটা অবয়ব, যাকে আমি জানালার বাইরে দেখলাম, সেই অবয়বটাই আমার সামনে এসে দাঁড়িয়েছে। এটা দেখেই আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম ওই কুচকুচে লোকটি আমাকে বলল, আপনার কি হয়েছিল? এরপর আমি তাকে সব ঘটনাগুলো খুলে বললাম। তারপর তিনি বললেন, কি বলছেন? কই, কোনো কফিন তো এখানে ছিল না আজ। তবে এই চার্জে গতকাল একটা আত্মহত্যা হয়েছিল, আর কফিনটা সারাদিন এই ঘরেই রাখা ছিল। এরপর আমি ওখান থেকে চলে আসলাম আর ভাবলাম আমার ওখানে যাওয়া মোটেও উচিত হয়নি। এরপর আমি বাসায় চলে আসলাম, কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলো না। আমি প্রতিদিন রাতে ওই অবয়বটাকে দেখতে লাগলাম।
সে খুব ভয়ঙ্করভাবে আমাকে ডাকতো। সে আমার কাছে কিছু একটা চাইতো আর ডাক। এদিকে আমি ভয়ে শুকিয়ে যাচ্ছি। তারপর আমার খাওয়া দাওয়া অরুচি শুরু হয়ে যায়। এরপর আমার বাসার লোক আমার এই অবস্থা দেখে একজন হুজুরের কাছে নিয়ে গেল। তখন হুজুরটি বলল যে আমার সাথে একটা আত্মার ছায়া পড়েছে। সে যে কারণে মারা গেছে তার সাথে একটা মেয়ের ছলনা জড়িত ছিল। এজন্যই তার আত্মা সদ্য দেহ তার ত্যাগ করেছে। তখন খানিক সময়ের জন্য আমি ওই ঘরটিতে গিয়ে বসি, যার কারণে আত্মাটি একটি প্রতিহিংসা পরায়ণ হয় আর চাইছে যে কেউ একজন তার সাথে অন্য জগতে চলুক। এরপর দীর্ঘ 27 দিন আমার সামনে পবিত্র সূরা পাঠ করা হয় আর অন্যান্য নিয়মগুলো পালন করা হয়। এরপর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি আর স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। এই ছিল ঘটনা। আমি জানি না যে আপনারা কতটা বিশ্বাস করেছেন বা না করেছেন। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দল। আমি সারোয়ার হোসেন শাহিন। তারপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন। এরপর তিনি জানিয়েছেন যে ঘটনাটি স্টুডিওতে এসে জানানো সম্ভব না। তিনি জানিয়েছেন যে তার বাসা লালমনিরহাট সদর উপজেলার কোনো এক কারণে এলাকার নাম তিনি গোপন রাখতে। এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি 1995 কি 96-এর ঘটনা। তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি। আমাদের বাড়ির অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েই ছোট্ট ওনাদের পরিবার। লোকমান ভাই ওনাদের বিয়ের 7-8 বছর পেরিয়ে গেলেও ওনাদের কোনো সন্তান হচ্ছে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পাওয়ায় হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই সদর উপজেলার একটা পিয়নের চাকরি করতেন আর ওনার ছোট ভাই একটা কলেজে লেখাপড়া করতেন। তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুর বেলায় ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল ঘরের ভিতর ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন ধরে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিন। ওই পাগলের শরীর থেকে পচা নোংরা ছেঁড়া দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর কল্লা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা দিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মারে, আমি মাছ খাই না, শুধু ডাউল আর করলা ভাজি দিই, এতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে নিয়ে এসে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছে আর পাগলটা খেয়েই চলেছে। এক সময় পাতিলের ভাত পড়ায় ফুরিয়ে এসে এমন সময় পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, আমাদের ঘরে অনেক চাল আছে, আমি আমার ভাত রান্না করে নেব, আপনি আর একটু ভাত নিন। তখন পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? তখন লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললে, না, কিন্তু আপনি কি করে জানেন? পাগলটা কোনো জবাব না দিয়েই উঠে দাঁড়িয়ে বললে, ফজরের নামাজ শেষে তোদের কুলবরই গাছে একটা ঝাঁকি দিবি, দেখবি একটা কুলবরই পড়বে, আর ওটা দুজনেই ভাগ করে খাবে। তখন লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো কুলবরই সময় না, কি করে কুলবরই পড়বে? পাগলটা ধমকে সুরে বলল, তোকে যা করতে বলেছি তুই তাই করবি, আর এই কথা তুই আর তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক, 12 বছর পর্যন্ত তুই খুব চোখে চোখে তাদের রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লোকমান ভাইয়ের স্ত্রী পাতিল থেকে যা খাওয়া সামান্য কিছু ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখন দেখে ভাত, করলা ভাজি, ডাল সব কিছুই ঠিক আছে, কোনো কিছুই একটুও ফোরেন। উনি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বলেন, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। তো ওনারা ছিলেন 5 ওয়াক্ত নামাজি। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ও তার স্ত্রী বউয়ের গাছের নিচে গিয়ে একটা ঝাঁকি দেন। তৎক্ষণাৎ একটা বড় আকারের কুল বয়ে পড়ে। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ এখন বর্ষাকাল, এখন কুলের সময় নয়। তারপর তারা দুজন কুলটাকে ভাগ করে খেয়ে ফেলে।
এই কুলগুলোই যেন গাছের কুলগুলোর মতো না, ফুলটা অনেক মিষ্টি, সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায় নাই। 2 মাস যেতে না যেতেই ওনার স্ত্রী বুঝতে পারলেন যে তিনি সন্তান সম্ভবা। এটা ওনার স্বামীকে বললেন। ওনার স্বামী ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্য। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়। একদিন ওনার স্ত্রী ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দিলেন। মেয়েটার ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর যত্নে বেড়ে উঠতে লাগলো। কিন্তু মেয়েটা ছিল খুব চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না কখনো। হামাগুড়ি দিয়ে বাড়ির এ পাশ থেকে ও পাশ চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী বাসায় একাই থাকতেন, আর ওনাকে বাসার কাজে এদিক সেদিক যেতে হতো, ওর ওপরে বাড়তি নজর রাখার জন্য কোমরে একটি পিতলের ঝনঝনি বেঁধে দেওয়া হতো। এখন সে যেখানেই যায় ঝনঝন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর কোনো সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে, আর লামিয়াও হাঁটতে শিখে যায়। বাড়ির আনাচে কানাচে ঘুরে ওর সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটি পুকুর ছিল, সেই পুকুরেই পাওয়া যায় লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটি, শোকের এক ছায়া নেমে এলো। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিল 5-6 মাসের সন্তান সম্ভবা। মেহারানের শোকে বারবার জ্ঞান হারাচ্ছিল। তার গর্ভের সন্তানের কথা চিন্তা করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছিল না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো ওনার সন্তানকে আর দেখা হয় নাই। লামিয়ার কবর ওই বাগানের পুকুর পাড়ে এক কোনায় দেওয়া হয়। তাদের বাড়িটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় কবরের সামনে গিয়ে কান্না করে, আর প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসে। প্রায় 1 মাস পেরিয়ে যায়। মেহারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত 2:30 থেকে 3টা হবে আনুমানিক। হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝনঝনের শব্দ, ঝনঝন ঝনঝন শব্দ ভেসে আসে। মনে হচ্ছে বাড়ির আঙিনায় কেউ ঝনঝনি পরে হাঁটছে, ঠিক লামিয়ার মতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করেন। একবার উঠোনের এপাশে আর একবার উঠোনের ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি একবার ভাবেন দরজা খুলে দেখবেন নাকি। এক সময় ওনার স্বামীকে ডেকে তুললেন, এই তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কসলাতে কসলাতে বললেন, কি শুনবো? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেভাবে ঝনঝনি পরে হাঁটতো, ঠিক একইভাবে আমাদের উঠোনে কে যেন হাঁটছে। দুজনে 1 মিনিটের মতো চুপ করে থাকলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। এরপর লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন হয়তো হতে পারে, ভুল শুনে। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাত ওনার স্ত্রীর সাথে আবারও এমনটা। কিন্তু ওই দিন তিনি আর স্বামীকে কিছু বললেন না। তিনি সাহস করে দরজা খুলতে ভয় পাচ্ছেন, যদি কোনো কিছু দেখে ফেলেন তাহলে গর্ভের সন্তান নষ্ট হয়ে। এভাবেই রাতে ওনার স্ত্রী ঝনঝন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে এই শব্দটা শোনা কেমন যেন একটা নেশার মতো হয়ে যায়। তারপর থেকে তার স্বামীকে আর কোনো কিছু বলেননি। তখন ওই গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাসার পাশেই ওনাদের বাথরুম ছিল। প্রকৃতি সাড়া দিতেই ওনারা বাথরুমে যেত, কিন্তু কোনোদিন কোনো কিছু দেখেননি। একদিন লোকমান সাহেব ওই বাথরুমে যাচ্ছিলেন, এমন সময় কোল গাছটা চোখে পড়ে যায়। লোকমান ভাই ওই কোল গাছে একটা দোলনা বানিয়েছিলেন লামিয়ার জন্য। লোকমান ভাই বলেন, আমিও আজকে লামিয়ার ঝনঝনি শব্দ পাচ্ছিলাম। লোকমান ভাইয়ের স্ত্রী এটা শুনে ভয় পাবে, এই জন্য লোকমান ভাই ওনার স্ত্রীকে দোলনার বিষয়টা বলেনি। এরপর লোকমান ভাইয়ের স্ত্রী বলেন, তুমি আজ পাচ্ছ, আমি এই শব্দটা প্রতিদিন পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় ফিরতে রাত 8টার বেশি বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমেই বাসার গেট দিয়ে যেতেই উনি দেখলেন একটা বাচ্চার মতো ছায়া এক দৌড় দিয়ে বাগানের দিকে চলে গেল। কোনো মতে সাইকেলটা রেখে ঢুকে যায় বাসার ভেতরে। স্ত্রীকে আর কিছুই বলেননি এই বিষয়ে। একদিন খাওয়ার সময় লোকমান ভাইয়ের ছোট ভাই সেও বলে, সেও নাকি বাসায় ঝনঝনের শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবেন দেখে
লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইয়ের বাসার পাশেই আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা কথায় কথায় লোকমান ভাইকে বলেন লোকমান, তোমরা কি রাত্রেবেলা মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমাদের না টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুচকিয়ে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি, হ্যারিকেন বা নলঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যাই। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কে এমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে বাগানে? তখন লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? আমি মাঝে মাঝেই দেখি গভীর রাতে মোমের আলোর মতো একটা আলো তোমার মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়। আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন? আমরা তো কোনোদিন কোনো কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই। তার মনে চলে আসে এক অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে তাদের স্বামী স্ত্রী দুইজনের ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্নামাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া। দরজা খোলো, তোমরা আমাকে বাইরে রাখো কেন? আমার খুব কষ্ট হয়, আমার দোনলা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করেই দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সব খুলে বলে। পরের দিন ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর আর 2-3 মাস কোনো কিছু হয় না, সবাই সব কিছু ভুলে গেছে। আর ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন। তারা হাসপাতালেই থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলে। হাসপাতাল থেকে লিয়াকতের বাসায় আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় ফেরেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছে। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের। লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চাওয়া হয় ওনার কি হয়েছিল। লিয়াকত ভাই বলেন, আমি যখন বাসায় এসে তখন দেখি আমাদের দরজার সামনে ছোট্ট একটা মেয়ে দাঁড়ানো। আমি কে বলতেই যখন সেই মেয়েটি আমার দিকে ঘুরে দাঁড়ায়, তখন দেখি ওইটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল, ওই একই রকম। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল আমাকে কোলে নিতে। এরপর আমার কিছু আর মনে নেই। এরপর লিয়াকতের 4-5 দিন জ্বর ছিল। জ্বর চলে গেলেও লিয়াকত রাতে ওই ঘটনা স্বপ্নে দেখত আর চিৎকার দিয়ে উঠত। শহরের এক বড় মসজিদের ইমামকে ঘটনাটি বলার পর ইমাম সাহেব এসে বাড়িটা বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, আর কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকেন, ওই ঘরের পাশেই ছোট্ট একটা জানালা ছিল, যেই জানালা দিয়ে বাগানের পুরোটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাসে সেই আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি সেই আলোটা দেখেন। এখন আর ওনার এটা ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে তিনি খুব কষ্ট পান। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই আগের মেয়েটার মতোই হয়েছে, বিন্দুমাত্রও তফাৎ নেই। মেয়েকে যখন শুয়ে লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, মেয়ে আকাশের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে খিলখিল করে হাসে। দেখলে মনে হবে কারো সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে তাকে ঘুমিয়ে দিয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শো করে চলে যায়। এরপর লোকমান সাহেবের স্ত্রী ওনার স্বামীকে সব খুলে বলেন। লোকমান সাহেব সব শুনে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের ক্ষতি সে কোনোদিন করবে না। অনেকেই লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিভতে দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন লোকমান সাহেবের স্ত্রী দুপুরে রান্না করছিল, এমন সময় ওই পাগলটা আবার আসে। এরপর লোকমান সাহেবের স্ত্রী সেই পাগলটাকে বসতে বলেন।
পাগলটা না বসেই লোকমান সাহেবের স্ত্রীকে বলে, তোকে না বলেছিলাম মেয়েটাকে চোখে চোখে রাখ। শোন শোন, তোর মেয়ের জানাজা নামাজ যেই ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেই দিন, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়নি। আরও একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিয়ে সব কিছুই ঠিক হয়ে যাবে। এই বলেই পাগলটা চলে যায়। পরে গায়েবানা জানাজা পড়ানো হয় এবং সব কিছুই ঠিক হয়ে যায়, আর কোনোই সমস্যা হয় না। পরে যে মেয়েটা, সেও বড় হয়ে যায়, বিয়েও হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটি ঘটনা। যতটুকু নিজে দেখেছি তার চেয়েও মা বাবার মুখ থেকে শুনেছি। এলাকার মুরব্বীরা যাচ্ছেন যারা, তারা সকলেই এই ঘটনাটি জানেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মহফিজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলছে আমিও ঠিক ওইভাবেই বলতেছি। তো আমার ফ্রেন্ডের বাসা ছিল পর্তুগালে। ও ছোট থেকেই পর্তুগালে থাকতো, ওর আব্বু আম্মু আর ও 3জন ফ্যামিলি। তো পর্তুগালে একটা নিয়ম আছে কি, স্কুলে ভর্তি হলে তার পিতামাতা স্কুলে নিয়ে দিয়ে আসতো, আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসতো। আজকে আমার স্কুলের প্রথম দিন, আমি স্কুলে গেলাম, ভর্তি হলাম, তারপরে ক্লাসরুমে ঢুকলাম। ঢুকে ওই দিন ঠিক ভালোভাবেই ক্লাস করলাম। তারপরের দিন আবার ক্লাসরুমে যাইয়া একটা জিনিস লক্ষ্য করলাম কি, একটা ছেলে একদম পিছন বেঞ্চে বসে আছে, কারো দিকে তাকায় না, কারোর সাথে কথা বলে না, নিজ দিকে তাকিয়ে কি জানি একটা করে। যাই হোক, আমাদের ক্লাসে প্রত্যেক সপ্তাহে এক্সাম নিত, মানে প্রত্যেক সপ্তাহে এক্সাম নিত। তো একদিন এক্সাম হয়, এক্সাম দেওয়ার পরে আমি একদিন সাহস করে ওর কাছে গেলাম। যাই দেখি কেউ তখনও খাতায় কিছু একটা আঁকতেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, তোমার এক্সাম কেমন হলো? সে কিছু বলে না, আমার দিকে জাস্ট একবার তাকাইলো, 5 সেকেন্ডের মতন তাকাইছিল। তো তাকানোর পরে আবার ওর মতন খাতায় কি যেন আঁকা শুরু করলো। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম কি ও একটা স্কেচ আঁকতেছে। আমি অনেক অবাক হলাম, কি রে, 7-8 বছরের একটা ছেলে এত নিখুঁতভাবে স্কেচ আঁকতেছে, অবাক করার বিষয়। মানে মাহফুজ ভাই, আপনাকে আমি কেমনে বুঝবো, ওর আর্টটা এত সুন্দর ছিল যে মানে অনেক ভালো ভালো আর্টিস্টও ওই রকম আর্ট করতে পারবে না। তো এটা দেখে আমি অবাক হই। ও আমার সাথে কোনো কথা বললো না। আমি ওই দিন আমার আম্মু আসে, তো আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে তারপরের সপ্তাহে আবার এক্সাম ছিল। বাট এক্সামের আগের দিন ও নিজে থেকে আমার কাছে আসলো, এসে বলল, তোমার কাছে কি এক্সাম শিট আছে? আমি বললাম হ্যাঁ আছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম কি? ও মাহফুজ ভাই, ওর নাম ছিল অ্যালেক্স। মাহফুজ ভাই, আপনি সাধারণত দেখবেন মানে স্কুলে পিতামাতা যখন নিতে আসে, ওরা মানে আমাদের পিতামাতা এবং আমার ফ্রেন্ড সার্কেলের পিতামাতা থাকে, ওরা সবাই মনে করেন গল্প করে আড্ডা দেয়। কিন্তু ওই অ্যালেক্স যেরকম, ওর আম্মু ঠিক ওর মতনই, জাস্ট সকালবেলা আইসা স্কুলের গেটের সামনে নামাই দিয়ে যায়, যখন ছুটি হয় ঠিক তখনই আসে, এসে আবার ওরে নিয়ে বাসায় চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। আমি এটা দেখে একটু অবাকই হলাম। তো আমার আম্মুর কাছে বিষয়টা শেয়ার করলাম যে আমাদের ক্লাসে একটা ছেলে আছে, সে একদম লাস্ট বেঞ্চে বসে, কারোর সাথে কথা বলে না, কোনো টিচারের সাথেও কোনো কথা বলে না। তো ও একটা স্কেচ তৈরি করে। স্কেচটা এত নিখুঁত, মানে অনেক নিখুঁতভাবে করে, কোনো আর্টিস্টও এরকম স্কেচ তৈরি করতে পারবে না। আমার আম্মু আমাকে বললো কি, স্বাভাবিক বিষয়, মানে দেখো অনেক ছেলে মেয়ের তো থাকে, ওরা প্রতিভা থাকে না ওই রকম, হয়তো ওরও
ওই স্কেচ তৈরি করার একটা প্রতিভা আছে। আমার আম্মু এটা স্বাভাবিক বিষয় নেয় না, কিন্তু আমি অনেক চিন্তায় পড়ে যাই। এইটুকু একটা বাচ্চা এত অসাধারণ স্কেচ করে, ভাবার বিষয়। তারপরে মাহফুজ ভাই, আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করলাম যে অ্যালেক্স, তুমি এত সুন্দরভাবে কেমনি স্কেচ তৈরি করো? ও আমাকে কোনো অ্যান্সার দেয় না। তারপরে আমরা সাধারণত কথা বলে আমাদের একটা সময় অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ও শুধু ক্লাসরুমে কারোর সাথে কথা বলতো না, কোনো স্যার ম্যাম কারোর সাথে কথা বলতো না, শুধু আমার সাথেই কথা বলতো। তো আমি একদিন ভাবি কি, ওরে আমি আমার বাসায় নিয়ে যাব। তো যেটা ভাবা ওইটাই কাজ। আমি ওরে বলি, অ্যালেক্স তুমি আমার বাসায় চলো, একসাথে আমরা আজকে লাঞ্চ করব। তো অ্যালেক্স আমার দিকে তাকালো, 10-15 সেকেন্ডের মতন তাকাইছিল, কোনো কথা বলে না। একটা সময় বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে যাব না, আমি তোমাকে বলবো কোন দিন যাব। আমি বলি আচ্ছা ঠিক আছে। তার 3-4 দিন পরে আমাদের যখন স্কুল ছুটি হয়, তখন অ্যালেক্স আমাকে বলে, আচ্ছা চলো আজকে তো আমাদের বাসায় যাওয়া যাক, একসাথে 2 জন লাঞ্চ করব। তখন আমার আম্মু গাড়ি করে আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসে। তখন অ্যালেক্সে বলে, আচ্ছা চলো বাসায় যাই। তারপরে বাসায় যাওয়ার পরে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। তারপরে লাঞ্চ শেষ করে ও আমাকে ওর হাতের তৈরি করা একটা স্কেচ দিল, অনেক সুন্দর। ওইটা আমাকে গিফট করেছিল। তার এভাবে কিছুদিন কেটে যায়। তারপরে আমি একদিন ওরে বলি, অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। ও তখন আমার দিকে তাকায়, 5 সেকেন্ডের মতন তাকাইছিল। তারপরে বলল, না আজকে আমার বাসায় যাওয়া যাবে না, অন্য দিন যায়। তারপরে আমি ওরে জিজ্ঞেস করলাম, কেন, তোমার বাসায় গেলে কি কোনো সমস্যা হবে, মানে তোমার আম্মু কি রাগ করবে আমার উপরে, এর জন্য বলতেছো না আজকে যাওয়া যাবে না, অন্য দিন? তারপরে আমাকে অ্যালেক্স বলল, না কোনো সমস্যাই হবে না, কিন্তু আমি তোমাকে জানাবো কবে যাব, এটা তোমাকে আমি জানাবো না। আমি তখন কোনো কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেদিন ভালো হয় তুমি ওই দিন বললো, 2 জন তোমার বাসায় যায় ঘুরে আসবো না। তারপরে হঠাৎ একদিন অ্যালেক্স আমাকে বলে, চলো আজকে না কালকে আমার বাসায় নিয়ে যাবো তোমারে, তুমি কারো কাছে কিছু বলবো না। তো আমি ওই দিন বাসায় চলে আসার পরে আমার আম্মুকে বলে, আম্মু আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাবো, ওর নাম অ্যালেক্স। আমার আম্মু রাজি হয়ে যায়। তারপরের দিন স্কুল ছুটি হওয়ার পরে ওর আম্মু গাড়ি নিয়ে আসে। অ্যালেক্স আমাকে বলে, আচ্ছা গাড়িতে উঠো। আমি বসছিলাম পিছন সিটে, তারপরে অ্যালেক্সের আম্মু ছিল সামনের সিটে। ওরা কি যেন গুনগুন করে কি যেন বলতেছিল, আমি এগুলা শুনিনি। তারপরে একটা ফাঁকা জায়গায় যায় অ্যালেক্সের আম্মু গাড়িটা পার্কিং করার পরে মনে করেন একটা শপিং মলে ঢুকে শপিং করে। ওই সময় অ্যালেক্সা মনে একটা কথা বলে, আচ্ছা তুমি যে আমার সাথে যাচ্ছ, আমি যা করি বা আমার আম্মু যা করে তুমি শুধু দেখবা, কারোর সাথে কথা বলবো না, আর কোনো কোশ্চেন করবে না। যদি কিছু জানার দরকার থাকে আমার কাছে কোশ্চেন করবে, আমার আম্মু বা আশেপাশে যে থাকে তাদের কিছু বলবো না। আমি বললাম, কেন কিছু বলবো না কেন, কী জন্য? অ্যালেক্স তখন বলল, আমি তোমাকে আগেই বলছি কোনো কোশ্চেন করা যাবে না। আমি তখন ভাবলাম, অবশ্যই একটা 8-9 বছরের বাচ্চা এত সুন্দরভাবে কেমনে বোঝায়, মানে এত সাজায় কথা বলে। তো আমি অ্যালেক্সকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে কিছু বলবো না, আর কিছু জিজ্ঞেস করতে হলে তোমার কাছে জিজ্ঞেস করবো, অন্য কারো কাছে জিজ্ঞেস করবো না। তখন ওর আম্মু চলে আসার পরে আমরা গাড়িতে উঠি অ্যালেক্সের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দূর যেতে একটা মনে করেন মাহফুজ ভাই 200 কিংবা 150 কি 200 বছর আগে করে একটা সরা গাছ ছিল। ওই সরা গাছের কাছে যাই গাড়ি পার্কিং করলো। আর পর্তুগালে গাড়ি পার্কিং রাস্তায় করে, ওই রকমভাবে কোনো জায়গা নেই পার্কিং করার, নির্দিষ্ট কোনো জায়গা নেই। পার্কিং করার পরে অ্যালেক্সের আম্মু যেটা করলো মাহফুজ ভাই, আমি ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরলো, আর অ্যালেক্স আমাকে বললো, তুমি আমার হাত শক্ত করে জোড়ায় ধরে রাখো।
আমি ওর কথা মতো হাত শক্ত করে ধরে রাখলাম, কারণ ও যেটা বলছিল আমাকে আগে থেকে বলে রাখছিল কোনো কোশ্চেন করা যাবে না, ওই জন্য আমি আর কিছু বলিনি। তখন অ্যালেক্সের আম্মু ওই বড় যে সরা গাছ ছিল না, ওই সরা গাছের উপরে হাত দিয়ে মনে মনে কী যেন বলল। আর মাউস ভাই বিশ্বাস করেন, আমি মনে হচ্ছিল আর ম্যাজিক দেখতেছি। ম্যাজিকের মতন একটা ফাঁকা জায়গায় চলে আসলাম। তিনজন ফাঁকা জায়গায় চলে আসার পর অনেক দূরে হাঁটতে হাঁটতে একটা বড় প্রাসাদ, আমি জীবনেও এরকম প্রাসাদ দেখি নাই, মানে রাজপ্রাসাদ যেরকম হয় ওই রকম। আমি কোনোদিনও এরকম বাড়ি বা প্রাসাদ দেখি নাই। তারপরে প্রাসাদের আমরা হেঁটে যেতে যেতে প্রাসাদ মানে বাড়ি যাই হোক যে কোনো একটা বললে হলো, তো এই বাড়ির গেটটা এমনি খুলে যায়। তারপরে যাই দেখি একটা পুরুষ বসে আছে চেয়ারের পর। আমি ভাবলাম ওইটা অ্যালেক্সের আব্বু। তো আমি যেটা ভাবছি ওইটাই ছিল অ্যালেক্সের আব্বু। তারপরে অ্যালেক্সের একটা বোন ছিল, অ্যালেক্সের বোন, অ্যালেক্সের আম্মু, ওরা 4 জনের ফ্যামিলি। মাউস ভাই আমার সাথে এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছে এগুলা দেখে তো আমি ইতিমধ্যে ভয় পেয়ে যাই, একটু ভয় পাই। তো আমি কাউরে কিছু বলি না। তো অ্যালেক্স বলে চলো আমাদের বাসাটা ঘুরে দেখা যাক। ওর বাসার মাঝখানে ছিল কি মানে পুকুরের মতন, মানে সুইমিং পুল ছিল, অনেক কিছু ছিল। মানে পৃথিবীর মনে হচ্ছে আমি পৃথিবীতে নাই, পৃথিবীর বাইরে একটা গ্রহে চলে আসছি। জায়গাটা এত সুন্দর আর এত বড় জায়গা আমি কখনো দেখি নাই। তারপরে অ্যালেক্স আমাকে মানে অনেক ঘুরে দেখার পরে অ্যালেক্স বললো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করে বিকেল হয়ে যায়। তখন আমি অ্যালেক্সকে বললাম এখন তো আমার বাসায় যাইতে হবে, বাসায় চলে যাবো আমি। অ্যালেক্স বললো আজকে থাকো। তারপরে আমি বললাম না, আমার আম্মুকে বলছি থাকবো না, চলে আসবো, জাস্ট একটু যাবো তারপরে চলে আসবো। তো অ্যালেক্সের আম্মুরে বলল। তারপরে যেভাবে আসছিলাম ওইভাবে অনেক দূর হাঁটার পরে আবার ওই গাছটাতে হাত দিল। তারপরে আমরা মানে বাইরে চলে আসলাম, বাট তারপরে কিছুই দেখলাম না। তারপরে গাড়িতে করে আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে গেল। তারপরের দিন স্কুলে যাইয়া আমি অ্যালেক্সকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বয়স কত, আর তুমি কি এত ছোট বয়সে তুমি এরকম আর্ট করো? আমি ওইটা দেখে আমার সন্দেহ হয়েছিল। ও তখন আমাকে যেটা বলে মাহফুজ ভাই, আমি ওইটা শোনার জন্য মোটে উপস্থিত ছিলাম না। ও আমাকে বলে আমি তোমাদের মতন সাধারণ মানুষ না, আমি একটা জিন। আর গতকাল তোমার সাথে যে ঘটনাগুলা ঘটছে তুমি কারো কাছে বলবা না, তুমি যদি কারো কাছে বলো আমার অনেক সমস্যা হবে। আমিও বলে আচ্ছা ঠিক আছে বলবো না। আমি বললাম আচ্ছা তুমি যেহেতু জিন, তোমার বয়সটা কত, আর তুমি স্কুলে ক্লাসরুমে কোনো কারোর সাথে কথা বলো না কেন? ও তখন আমাকে বলে মাহফুজ ভাই, ও বলে কি আমি স্কুলে কারোর সাথে কথা বলি না কারণ আমাকে কেউ দেখতে পায় না, শুধু তুমি দেখতে পারো, এই জন্য। তারপরে আমি জিজ্ঞেস করি আচ্ছা তোমার বয়স কত? ও তখন বলে কি আমার বয়স 80 বছর। আমি তো অনেক অবাক হয়ে যাই, 80 বছর তো তুমি বাচ্চার রূপে থাকো কেন? ও তখন আমাকে বলে আমি বাচ্চার রূপ ধারণ করি না, আমার বাচ্চা অনেক ভালো লাগে, এই জন্য আমি বাচ্চার রূপেই থাকি সব সময়। তারপরে আমরা অনেক ভালোভাবে সময় কাটতেছিল, আমাদের ফ্রেন্ডশিপটা আরও ভালোভাবে গ্রো করতেছিল, আগে যেতেছিল। মানে ওর কথা আমাকে শেয়ার করতাম, আমি আমার সব কথা শেয়ার করতাম, কিন্তু ওরা না আমার বিষয় কেউ জানতো না। তো এভাবেই 1 বছর 2 বছর কেটে যায়। তারপরে আমি হঠাৎ করে একদিন আমার কাজিনের কাছে ওর স্টোরিটা শেয়ার করার পরে আমি তারপর দিন ক্লাসে গেলাম, ওকে আর দেখলাম না। আমি ভাবলাম হয়তো আজকে আসে নাই। তখন তো আমাদের কাছে ফোনও ছিল না যে কন্ট্যাক্ট করব। তারপরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম চলে যায়, ওর আর খবর নেই তো নেই। আমি একটু ভেঙে পড়ি, কি হলো, ওর কিছু হয়ে গেল না তো, ও ক্লাসে আসে না কেন? তারপরে একদিন আমি স্বপ্নে দেখলাম কি ও আমার স্বপ্নে আসছে, এসে বলতেছে তুমি আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা? আমি তখন বললাম আমি আবার তোমার কি ক্ষতি করলাম? ওই তখন আমাকে বলে মাহফুজ ভাই
আমি তোমাকে বলছিলাম কি, তুমি যে আমার সাথে ফ্রেন্ডশিপে আছো, আমি যে তোমাদের মতন সাধারণ মানুষ না, তুমি এই কথাটা কাউরে শেয়ার করো না। আর তুমি কি করলা, তুমি আমার আমার সাথে যতদিন ছিল সব কথাগুলো শেয়ার করলা। এর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুমি আর আমাকে কোনোদিন দেখতে পারবা না, মানে তুমি অনেক ক্ষতি করে ফেলছো। তুমি আমাকে আর কোনোদিন দেখতে পারবা না, তুমি আমার মতন একটা ফ্রেন্ড হারাইলা। আমি তখন ভাবলাম, ও আমি তো আমার কাজিনকে ওই ঘটনাটি শেয়ার করছিলাম, এই জন্য হয়তো ওরে আর দেখতে পারতাছি না। তারপরে মাউস ভাই, আমার সাথে ঘটে কি, আমি তো ওরে দেখতে পাই না, বাট মনে হয় ও আমার আশেপাশে আছে সব সময়। বাট আমার ওরে ছাড়া ভালো লাগে না। এইভাবেই কেটে যায় কিছুদিন। তারপরে আমি আস্তে আস্তে ওরে ভুলে যাই। তো মাহবুজ ভাই, এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে এই ঘটনাটি আপনি আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পারেন। সো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে আরও একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি কালেক্ট করা আমাকে একজন পাঠিয়েছেন। তো চলুন তার ভাষায় সেই ঘটনাটি বলা যাক। নাম ঠিকানা এই জন্যই বলতেছি না, আসলে সে নাম প্রকাশে অনিচ্ছুক, এই জন্য আর কি। ঘটনাটি এমন ছিল যে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন, তার এলাকায় একটা দাম্পত্য হাজি ছিল। মানে দুইজনই আর কি অনেকটা পরের ব্যক্তি ছিল, নামাজ কালাম পড়তো, হজ করছে। তো তাদের 5টা সন্তান ছিল। 5টা সন্তান থাকার পর তার বড় মেয়ের বিয়ে হয়ে যায়। বড় মেয়েটির বিয়ে হয়েছিল তাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরেই। তো একদিন তার বড় মেয়ে তার বাবা মাকে খবর পাঠায় যে আজকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। তো বেশি কিছু না ভেবে হাজি তার স্ত্রী এবং তার মেজো ছেলেকে তার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেয়। অনেক আগেকার সময় তো তখন আর কি গাড়ি ঘোড়া চলতো না রাস্তা দিয়ে। তো তারা দিন থাকতে থাকতে বের হয়ে যায়। তো একটা পর্যায়ে তার মেয়ের বাড়ি পেয়ে যায়। পাওয়ার পর মেয়ের সাথে হাতে হাত রেখে কাজ করে, পিঠা বানায়, অনেক কিছু আয়োজন করার পর খাওয়া দাওয়া শেষ করে তখন রাত 8টা থেকে 9টা নাগাদ তারা বের হয়ে আসে। বের হয়ে আসতে চাইলে তখন তার মেয়ে বলে যে মা, এই পিঠা নিয়ে এখন যাওয়ার দরকার নেই, তুমি কালকে সকালে যেও মেজো ভাইকে নিয়ে। কিন্তু তার মা বলে যে আমার বাচ্চা আছে 2টা, তোর বড় ভাই আছে, ছোট ভাই আছে এবং তোর একটা বোন আছে, আমাকে যেতেই হবে। তো এই বলে অনেক বলাবলির পর তখন ওই হাজির স্ত্রী বের হয়ে আসে, তার মেজো ছেলেকে নিয়ে বের হয়ে আসে। তখন ওই মেজো ছেলের হাতে একটা পিঠার পাতিল দিয়ে দেয় যে ধরে নিয়ে যাতে। তো এভাবে নিয়ে আসতে থাকে। নিয়ে আসার পর ওই তার মেয়ের বাড়ি থেকে বের হওয়ার পর কিছুটা দূরে একটা ফাঁকা মাঠ আছে, মিঠো পথ, তো ফাঁকা মাঠ আছে। আসতে থাকে আস্তে আস্তে। তখন তারা যে রোড দিয়ে আসতে থাকে, সামনে থেকে দেখে যে একটা বাঘের মতো একটা কিছু গর্জন দিতে দিতে আসতেছে। বাঘের গা দিয়ে তখন জুনি পোকার মতো আলো ছুটতেছে। সেটা শুধু লক্ষ্য করছিল ওই হাজির স্ত্রী, তার মেজো ছিল তখন পর্যন্ত লক্ষ্য করছিল না। তো এটা দেখার পর হাজির স্ত্রী কিছুটা আতঙ্ক হয়ে যায়, কিন্তু ভয় পাচ্ছিল না, কারণ হাজির স্ত্রী অনেক পরিষ্কার ব্যক্তি ছিল, তখন এগুলো সে ভয় পেত না। এই জন্য সে মনে মনে দোয়া কালেমা এগুলা পড়তে থাকে, দোয়া দরুদ পড়তে থাকে। তার মেজো ছেলেও মাদ্রাসার একজন ছাত্র ছিল, সেও মোটামুটি কোরআন শরীফ পড়া এবং আদার্স সব কিছুই পারতো, দোয়া দরুদ যেগুলো আছে ওইগুলো সব পড়তে পারতো। তার মেজো ছেলে যখন ওই দিকে তাকাতেও সে তার মেজো ছেলে চোখে তখন পর্যন্ত সেটা পড়েনি। তারপর ওই হাজির স্ত্রী কি করে যে বাম হাতটা দিয়ে তার মেজো ছেলের চোখটা ধরে আর ডান হাত দিয়ে তার মেজো ছেলের হাতটা ধরে বলে কি যে তুই এভাবে হাঁটতে হাঁটতে আমার সাথে চল। তখন তার আম্মুকে জিজ্ঞেস করে যে আম্মু, তুমি আমার চোখ কেন ধরতেছো? বলে যে তুই কথা না বাড়িয়ে তুই আমার সাথে চল। তখন আস্তে আস্তে ওই
যে বাঘের মতো কোনো একটা জন্তু ওইটা পাশ কাটিয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওইটা মানে ওই হাজির স্ত্রী অনেকটা দূরে আসার পর তখন তারা পিছনে লক্ষ্য করে দেখে যে ওই যে জন্তুটা ছিল ওইটা মাঠ বরাবর নেমে একদম বিলের মাঝখান দিয়ে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল, মানে অন্ধকারে মিলিয়ে গেল। তখন হাজির স্ত্রী তার মেজো ছেলেকে বলে যে তুই অনেক দরুদ দোয়া কালাম যেগুলো পারিস ওইগুলা পড়তে থাক, পড়তে পড়তে আমার সাথে হাঁটতে থাক, শুধু বাসায় গেলে তোকে সবটা বলবো। তারপর মাহফুজ ভাই তার সঙ্গে আরও একটি ঘটনা ঘটে। কিছুদূর আসার পর একটা মানে মিঠো পথ রাস্তার এপার থেকে ওপারে মানে দুই পাশে জমি ছিল, জমি থেকে বর্ষাকালে মানে পানি বের হওয়ার জন্য একটা মানে ব্রিজ ছিল, যাকে গ্রামের ভাষায় কালপাট বলা হয়। তো ওই কালপাটের ঘুরে আসতেই মানে কাছে আসতেই দেখে কি যে একটা লাশ রাস্তা মেঝে বরাবর মাছ বরাবর একদম শুয়ে আছে চিত হয়ে। তখন এটা দেখার পর হাজির স্ত্রী বলে মাত্র একটি বিপদ কাটিয়ে আসলাম, আবার এ কোন বিপদ। তখন হাজির স্ত্রী তার মেজো ছেলেকে বলে যে তুই আয়তাল কুরসি এবং ইখলাস সূরা মানে কোরআন শরীফের যে সব সূরাগুলো আছে ওইগুলো পড়তে থাক আমার সঙ্গে। তখন তারা পড়তে থাকে, পড়তে পড়তে তার মেজো ছেলে অনেক ভয় পাচ্ছিল ওইটা দেখার পর। তখন তার আম্মুকে জিজ্ঞাসা করে যে আম্মু যে এটা দেখলাম, দেখার পর আমার অনেক ভয় করতেছে। বলে যে তুই ভয় পাস না, তুই আমার সাথে হায় শুধু। তার মানে হাজির স্ত্রী ভয় পাচ্ছিল না, কারণ সে অনেক পরহেজগার ব্যক্তি ছিল, সে তার কাছে এগুলো যে কোনো ক্ষতি করতে পারবে না, এই জন্য সে অনেক দরুদ দোয়া কালাম এগুলো সে পড়তে জানতো, পড়তে পারতো জন্য তার কাছে অশুভ কোনো কিছু ঘেঁচতে পারতো না, দূর থেকে শুধু ভয় দেখানো পর্যন্ত। তো এইভাবে করতে করতে কিছুটা এগোতে আসতে তার মেজো ছেলের গায়ের মধ্যে অটোমেটিক কেমন জানে ঝাঁকি দিয়ে ওঠে। তার মা লক্ষ্য করে যে তার মেজো ছেলের মধ্যে কোনো কিছু ঝাঁকি দিয়ে ওঠে। তার মেজো ছেলেকে জিজ্ঞাসা করে কি রে তোর কোনো সমস্যা হয়েছে? তখন তার মেজো ছেলে বলে যে না আমার কোনো সমস্যা হয় না, কিন্তু তার কোনো সমস্যা হয়েছে কিনা তার মা বুঝতে পেরেছে যে তার গায়ে শরীরের মধ্যে ঝাঁকি দিয়ে উঠেছে। তখন অনেক মানে ছোড়া দোয়া পড়ে তার মা তার ছেলেকে ফু দিয়ে দেয়, মেজো ছেলেকে ফু দিয়ে দেয়, ঝাড়ফুঁক করে দেয়। দেওয়ার পর তারপর স্বাভাবিকভাবে তারা বাসায় চলে আসে। আসার পর তারা হাজিকে সব কিছু খুলে বলে যে আজকে আনার সময় এই ঘটনা ঘটছে। তখন হাজি বলে যে তুমি এই পিঠাগুলো কেন নিয়ে আসতে গেলে? এই পিঠাগুলো নিয়ে আসার জন্যই আজকে এই রকম ঘটনা তোমাদের সাথে ঘটেছে, তোমরা ভয় পাওনি তো? তখন তার স্ত্রী হাজিকে বলে যে প্রথম যে ঘটনাটি ঘটেছিল ওইটা শুধু আমি একাই দেখেছি, মেজো ছেলে দেখেনি। তারপরে যে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ওইটা মেজো ছেলে নিজেও দেখেছে, এবং দেখার পর কিছুটা আসার পর মেজো ছেলের মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে অন্যরকমভাবে। ঝাঁকি দেওয়ার পর সে আমার হাত ধরেছিল। তো আমি তাকে বললাম তুই অনেক দরুদ দোয়া কালেমা যেগুলো আছে পড়তে পারোস, তুই ওইগুলো পড়তে পড়তে আমার সাথে হাঁটা দে। তোমার মেজো ছেলে অনেকটাই ভয় পেয়েছে। তখন হাজি বলে যে আল্লাহ ভরসা, কিছু হবে না। তো তখন থেকে মাহফুজ ভাই যে এই ঘটনাটি শুরু হয়, ওই ঘটনাটি হচ্ছে যে ওই ছেলে রাতে যখন ঘুমাতে যাওয়ার পর ওই ছেলে স্বপ্নে ওই যে লাশটা মানে রোডের মাঝে যে লাশটা পড়েছিল ওইটা স্বপ্নে আসার পর বলে যে আমি তোকে নিয়ে যাব, তুই আমার সাথে চল, তোকে আমি বাঁচতে দেব না, মানে ইত্যাদি ইত্যাদি অনেক ভয়ঙ্কর রকমের কথা বলতে থাকে। এই স্বপ্ন দেখার পর মানে মেজো ছেলে চিৎকার দিয়ে ওঠে ঘুমের মধ্যে। চিৎকার দেওয়ার পর পাশের রুম থেকে হাজি আসে, হাজির স্ত্রী সবাই চলে আসে। আসার পর জিজ্ঞাসা করে কি যে তুই চিৎকার দিয়ে উঠলি কেন? তখন হাজির ছেলে বলে যে আব্বু আমি আম্মুর সাথে আসার সময় রাস্তার মাঝে যে লাশটি দেখেছিলাম ওই লাশটি স্বপ্নে আমার বলতেছে যে আমি তোকে নিয়ে যাব, তোকে আমি বাঁচতে দেব না, আরও অনেক ভয়ঙ্কর কথা যেগুলো বলেছে ওই লাশটি। তো এটা শুনে হাজি অনেক পরহেজগারী ব্যক্তি ছিল, তাকে দরুদ যেগুলো আছে ঝাড়ফুঁক করে দেওয়ার মতন সেগুলো পরে তাকে ফু দিয়ে দেয়, এবং তার গাটা সব কিছু মানে ভালোভাবে নেড়ে দেয় আর কি, জানে ভয় না পায় সে রাতে। পরে ঘুমিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে সেই রাতে আর তার সাথে কোনো কিছু ঘটেনি, মানে তার ছেলের সাথে কোনো কিছু আর ঘটেনি। তারপর সেই দিন ভালোই যায়, তারপর দিন যায়, রাতে সে আবার ঘুমাতে যাওয়ার এই ঠিক একই টাইমে আবার মধ্যরাতে তাকে স্বপ্নে দেখে যে সে আবার তার আপুর বাড়ি গেছে। যাওয়ার সময় সে শুধু একাই ছিল, তার সঙ্গে আর কেউ ছিল না। তো যাওয়ার সময় সে মানে ফিরে আসার সময় সে তার সাথে আবার সেই অবয়বের দেখা, মানে সেই
চিত হয়ে শুয়ে থাকা লাশটির সঙ্গে দেখা। তো সেই লাশটিকে অতিক্রম করে চলে আসলেও সেই লাশটির সাথে পথের মাঝে বারবার দেখা, ঠিক একই জায়গায় শুয়ে আছে, কখনো রাস্তার এপাশে, কখনো রাস্তার ওপাশে, এবং কখনো বা ব্রিজের উপরে এরকমভাবে শুয়ে আছে। সে দেখে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর তাকে মানে খুবই ভয় দেখায় ওই লাশটি, মানে এই সব স্বপ্নের মধ্যে দেখতেছে আর কি মাহফুজ ভাই। তো দেখার পর আবারও সে চিৎকার দিয়ে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার বাবা আসে, তার আম্মা আসে। আসার পর তাকে জিজ্ঞাসা করে আবার যে বাবা তোর কী হয়েছে, কী হয়েছে। তো তার মেজো ছেলে শুধু কান্নাই করতে থাকে। কান্না করতে করতে বলে যে আম্মু ওই লাশটি আবার এসেছে আমার স্বপ্নে। আসার পর পরে ওই হাজি বলে যে না, এইভাবে কাজ হচ্ছে না, ও অনেক ভয় পাচ্ছে, ভয় পেয়েছে, তাই ওকে একটা ভালো হুজুর বা কবিরাজ দেখানো দরকার। তো তারপর পরের দিন তাকে নিয়ে তার মা এবং বাবা একটি বড় কবিরাজের কাছে যায়। যাওয়ার পর সেই কবিরাজকে সব কিছু খুলে বলার পর সেই কবিরাজ তার তার বাবাকে বলে যে তার সাথে, তার স্ত্রীর সাথে কোনো কিছু হয়নি জন্য তার এই ছেলেকে, মানে ছেলের মধ্যে ঢুকে পড়েছে আর কি এই জিনটা। এটা এমন একটা জিন যেটা মানে অনেক পুরাতন, 400-450 বছর আগের জিন এটা। এই জিনটা শুধু বাচ্চাদের মধ্যে প্রবেশ করে। তো তারপর বলে যে এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে, তার বাবা বলে আর কি। তখন সেই কবিরাজটি বলে কি যে হ্যাঁ আছে, আমি সমাধান করে দিতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। বলে ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আমার ছেলেটি রাতে ঘুমের মধ্যে অনেক ভয় পায়, ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। এগুলো শোনার পর কবিরাজ তার ছেলেকে কাছে ডাকার পর তার ছেলের ভিতরে থাকা যে জিনটি ছিল সেই জিনের সাথে বলে কি তুই এই ছেলের মধ্যে কেন ঢুকে এসেছিস, কেন এই ছেলেকে ভয় দেখাচ্ছিস। পরে এই ছেলের মধ্যে থাকা জিনটি কবিরাজকে বলে যে এই ছেলে সেই দিন রাতে তার মার সাথে পিঠা আনতে লাগছিল, ওই পিঠাটা আমার পছন্দ ছিল, কিন্তু ওই ছেলেটি ওই পিঠা আমাকে দিচ্ছিল না, এই জন্য আমি ওই ছেলের মধ্যে ঢুকে পড়েছি। এই ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, একে আমি নিয়ে যাব। তখন কবিরাজ বলে যে না, এই ছেলেকে নিয়ে যেতে পারবি না তুই, কারণ তুই এখন আমার কাছে বন্দী। তুই যদি এই ছেলের কাজ ছেড়ে যদি না যাস, আমি তোকে সত্যি সত্যি বন্দি করে ফেলবো। তখন জিনটি বলে যে না না, তুই বন্দি করিস না, আমি চলে যাচ্ছি। তখন এক পর্যায়ে ওই কিছুক্ষণ কথা বলার পর তখন ওই জিনটি সেই ছেলের শরীর থেকে চলে যায়। যাওয়ার ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। তারপর জ্ঞান ফিরে আসলে ছেলেটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারপর ছেলেটিকে নিয়ে হাজি এবং হাজির স্ত্রী বাসায় চলে আসেন। বাসায় আসার পর তার মানে কিছুদিনও হাজির স্ত্রী সেই হাজির ছেলেকে নিয়ে সাথে থাকতো, যেন তার কোনো সমস্যা না হয়। তো মাহফুজ ভাই তারপরে আর কোনো সমস্যা দেখা দেয়নি। তো এই ছিল মাহফুজ ভাই আজকের ঘটনা, আশা করি ভালো লাগবে। এরকম প্যারানর্মাল ঘটনাগুলো স্বাভাবিক মানুষের সাথে যদি ঘটে থাকে, এরকম অনুভূতি কাজ করবে যেন এই ঘটনাগুলো পরবর্তী সময় আর না ঘটে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রথমে আমার সালাম নেবেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি আপনার সঙ্গে, এই ঘটনাটি আমার ভাই বলেছে। আমার ভাইয়ের নাম আসিফ সরকার। আর কথা না বলে ঘটনায় চলে যায়। সময়টা তখন 1980 সাল। তখন কিছু গ্রাম হয়তো বিদ্যুতের দেখা পায় নাই। বলে রাখি ভাইয়া, আমরা সাধারণত গ্রামে জমি জুয়া নিয়ে মারামারি করে থাকি। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে পাবনা জেলায় রহিমপুর একটা গ্রামে। ঠিক এমনই জমি নিয়ে ঝামেলা হয় এবং ঘটাঘাটাঘাটি হয়। হঠাৎ এক সময় দুই পক্ষের হাতাহাতি হয় এবং এক পক্ষের 3 জন লোক মারা যায়। আর তারা 3 জন ছিলেন ভ্যান চালক, সম্পর্কে চাচা ভাতিজা। এরপর পুলিশ আসে, কেস হয়। তদন্তের জন্য 3টি লাশ মর্গে পাঠানোর জন্য জানানো হয়। আগেই বলে রাখি ভাইয়া, এই ঘটনাটি যেখানে ঘটে সেটা একটি গ্রাম। আর গ্রামে সাধারণত কোনো হাসপাতাল ছিল না, শুধুমাত্র পাবনা সদরে একটি হাসপাতাল ছিল। তো যাই হোক,
লাশ তিনটি নেওয়ার জন্য একটা ভ্যান চালকের দায়িত্ব দেওয়া হয়, কারণ তখন কোনো অ্যাম্বুলেন্স ছিল না। এখন যেমন অ্যাম্বুলেন্স এসে লাশগুলো নিয়ে যায়, তখন অ্যাম্বুলেন্স ছিল না, এই কারণে এক ভ্যান চালককে দায়িত্ব দেওয়া হয়। ভ্যান চালক লাশগুলো নিয়ে যাওয়ার সময় কোনো সমস্যা না হলেও আসার সময় বড় একটা সমস্যা হয়। একটি ভ্যানে দুইটার বেশি লাশ নেওয়া যায় না, তাই আর কি দুইবার করে নিতে হয়। প্রথম যখন নিয়ে গেল তখন দুইবারেই নিয়ে গেল, আসার সময়ও সেম ভাবে নিয়ে আসে। প্রথমবারে দুইটা লাশ নিয়ে আসে এবং দ্বিতীয়বার যখন আনতে যায় তখনই ঘটনাটি ঘটে, এবং নিয়ে আসতে যাওয়ায় ঘটনা না ঘটলেও আসার সময় রাত হয়ে যায়, এবং আসার সময় ঘটনাটি ঘটে একটা ব্রিজের উপর। যাই হোক, ঘটনায় আসা যাক। বলে রাখা ভালো, আমাদের ছোট্ট গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটি পার হয়ে আসতে হয়। নদীটির উপরে একটা ছোট্ট ব্রিজ আছে এবং ওই ব্রিজটার উপর দিয়ে আমাদের গ্রামে আসতে হয়। তো সে যে লাশটা, তখন সে লাশটাকে যখন গ্রামে আনতে যাবে তখন ওই নদীটা পার হয়ে আসতে হবে। তখন আর কি নদীটা যখন পার হয়ে আসবে তখন ওই ব্রিজের ওপর যখন উঠবে তখন আনুমানিক রাত প্রায় 11টা বলে রাখা ভালো যে 11টা গ্রামে 11টা মানে অনেক রাত। তো তখন যখন ব্রিজ পার হয়ে আসবে তখনই ঘটনাটা ঘটে। ঘটনাটা এমন যে যখন ব্রিজটা পার হয়ে আসবে তখন ভ্যানটা আর কি অনেক ভার হয়ে যায়, এমন ভাবে যে হয়তো 2-3 জন লাগে ভ্যানটা ধরে রাখছে এইভাবে, যে হঠাৎ করে এমন ভার হয়ে যায় যে আর আগাতে পারে না। তখন ভ্যান থেকে নেবে যে যেভাবে যে টেনে নিয়ে যায় ভ্যানটা, ওইভাবে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ভ্যান চালক তা পারল না, এবং হঠাৎ করে যে ভ্যানের উপরে যে লাশটা আছে ওই লাশটা আর কি হাসতে শুরু করে। হঠাৎ করে হাসতে শুরু করে, তখন ভ্যান চালক খেয়াল করেন যে লাশটা হাসতেছে। তখন ভ্যান চালক অনেক ভয় পাওয়া যায়, এবং গ্রামের ভ্যান চালক তো অত একটা আর কি শিক্ষিত না হওয়ার কারণে কিছু সূরা পারতো, ওই সূরাগুলোই আর কি বলতে শুরু করে। তখন হাসিটি কিছুক্ষণ বাদে থেমে যায়, এবং বলে রাখা ভালো যে ভাইয়া সামনেই ওই যে ব্রিজটার সামনে অল্প কিছু ফাঁকে শ্মশান আছে একটা। তো তখন আর কি ভ্যান চালক অনেক চেষ্টা করে ব্রিজটা পার হয়, এবং ব্রিজের পার হয়ে যখন ভাই ওই শ্মশানের সামনে যায় তখন খেয়াল করে যে যে দুই ব্যক্তি লাশটা একটু আগে যে নিয়ে আসলো, ওই দুই ব্যক্তির লাশটা ওই শ্মশানের সামনে শুয়ে আছে মাহফুজ ভাই। এইটা দেখে ভ্যান চালক অনেক ভয় পাওয়া যায়। তখন ভ্যান চালক কি করবে, ভ্যান চালক বুঝতেছিল না। হঠাৎ করে একটা আওয়াজ আসলো যে আমাদের সঙ্গীকে তোরা কোথায় নিয়ে যাস, আমার সঙ্গীকে এখানেই থুয়ে যা, আমাদের ছাড়া করিস না, নাহলে তোর সমস্যা হয়ে যাবে। তখন ভ্যান চালক অনেক ভয় পেয়ে যায়, তখন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যে ভাই কিছু সূরা পারতো ওইগুলোই আর কি জোরে জোরে তখন তেলাওয়াত করে। আস্তে আস্তে যে দুই লাশটা ভয় দেখাচ্ছিল সেই দুই লাশ আস্তে আস্তে নাই হয়ে যায় এবং রাস্তা ক্লিয়ার হয়ে যায়। তখন মাহফুজ ভাই ওই ভাইটা তখন ভ্যান নিয়ে চালাতে শুরু করে, তখন আর কোনো সমস্যা হয় না। তিনি লাশটা পৌঁছা দিয়ে তার নিজের বাসায় চলে আসেন, এবং পরের দিন তার অনেক জ্বর হয়, কিছুদিন জ্বর হয়। কিন্তু মাহফুজ ভাই এখানে একটা কাহিনী আছে, তার 2 থেকে 3 দিন তারপরে এই ভ্যান ড্রাইভার তিনি মারা যায় ভাই। আর যে 3 জন মারা গেছে সেই 3 জন যে মেন রোড, যে রোড দিয়ে ব্রিজ দিয়ে আসলো সেই ব্রিজ থেকেও চলাচল করতে পারতো না। যে চলাচল করতো ওই শ্মশানের সামনে দিয়ে যায়, তো তার সামনেই ওই 3 জন
মানে মৌস ভাই, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তার সামনে 3টে লাশ পড়ে আছে, এই জন্য ওই রাস্তা দিয়ে চলাচল একটু কমিয়ে যায়। কিন্তু মৌস ভাই আস্তে আস্তে ওই রাস্তাটাও ঠিক হয়ে যায়। কিন্তু ঘটনা তো সবসময় ঘটে না, হঠাৎ করেই ঘটে। তো এই ছিল মৌস ভাই আজকে আমার ঘটনার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যদি আল্লাহ সুস্থ রাখেন তাহলে আশা করি মৌস ভাই আর একটা গল্প শেয়ার করব আপনার সঙ্গে। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।